সিদ্ধান্ত নেওয়ার আগে একজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের কাছ থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন। দর্শক, আমরা চলে যাচ্ছি আজকে আমাদের বিজ্ঞ আইনজীবীর সাথে। খালেদ ভাই, আশা করি আমাদের এই বছরের নতুন বছরের প্রথম প্রোগ্রামে আপনি আসছেন, আমাদের সাথে সময় দিবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাকে পাবো আমাদের সাথে। আমাদের দর্শকদের জন্য আপনি গুরুত্বপূর্ণ পরামর্শ রাখবেন। খালেদ ভাই, যেহেতু আমরা একটা সিরিজ কনভারসেশনে ছিলাম, আমাদের ইমিগ্রেশন নিয়ে আমরা কিছু টপিক আমরা আগেও সিলেক্ট করছিলাম, যেগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম। অ্যাসাইলাম নিয়ে আমরা দীর্ঘ কথা বলছি, আপনি ছিলেন এইখানে। আমরা স্কিল ওয়ার্কার নিয়ে কথা বলছি। আমরা ইদানিং কিছু কনসার্ন দেখা যাচ্ছে যে ইমিগ্রেন্টদের ভিতরে, বিশেষ করে স্টুডেন্টরা যারা এখানে আসছে, টায়ার 4 স্টুডেন্ট ক্যাটাগরিতে যারা এই দেশে আসছেন ফ্রম 2021-22, দেখা গেছে যে 2021 থেকে আমাদের গ্রাজুয়েট স্কিম, গ্রাজুয়েট রুট যেটা চালু করা হয়েছিল, একজন স্টুডেন্ট যদি পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট রুটে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেন বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেন, তাহলে 2 বছরের ভিসা উনি এক্সটেন্ড করতে পারতেছেন, যেটাকে পোস্ট স্টাডি ওয়ার্ক বলা হয়। তো আপনার কাছ থেকে আমাদের জানার হচ্ছে যে স্টুডেন্টরা এই মুহূর্তে একটু কনসার্ন, যে শোনা যাচ্ছে আগামী এপ্রিলে এটা নিয়ে একটি ঘোষণা আসবে যে পোস্ট স্টাডি ওয়ার্ক বা পিএসডব্লিউ গ্রাজুয়েট রুটের অ্যাপ্লিকেশন থাকবে কি থাকবে না, এই 2 বছর এক্সটেনশনটাকে থাকবে কি থাকবে না। যদি এটা কার্যকর হয়, এটা কি সাথে সাথেই কার্যকর হয়ে যাবে যে ঘোষণা আসার সাথে সাথেই? তো এটা নিয়ে সবাই কনসার্ন, তো আপনার কাছ থেকে জানতে চাইবো এটা নিয়ে। Thank you, Junaid Bhai. Happy New Year to you and to all officers of LB24 এবং LB24 আমাদের শোয়ের যারা দর্শক কলা কুশলী সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ we will try our level best to make this show, Legal Rights Show, more informative and more exclusive for the callers and for the viewers' needs, inshallah. Immigration rules, immigration policy তো historically প্রায় চেঞ্জ হয়। হোম অফিসের পলিসিগুলো, হোম অফিসের চেঞ্জগুলো এত ফ্রিকুয়েন্ট, মাঝে মধ্যে আমরা যারা লিগ্যাল প্র্যাকটিস করি, ইমিগ্রেশন প্র্যাকটিস করি, তারাও কিন্তু অনেক সময় দেখা যায় যে আপ টু ডেট থাকাটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, particularly because of the frequent change of the policies. ইমিগ্রেশন রুলস কিন্তু আগে পোস্ট স্টাডি ওয়ার্ক ছিল, এক সময় ছিল না, তারপরে পোস্ট স্টাডি ওয়ার্ক ছিল। পোস্ট স্টাডি ওয়ার্ক এবং আগে ছিল যারা অনার্স পাস করছে তাদের জন্য কিন্তু পোস্ট স্টাডি ওয়ার্ক ছিল, মাস্টার্স যারা পাস করছে তাদের জন্য পোস্ট স্টাডি ওয়ার্ক ছিল। পরে এটা মাঝখানে কেন যেন অ্যাবান্ডন হয়ে যায়। বর্তমানে এই পোস্ট স্টাডি ওয়ার্কটাই ফিরে এসেছে, বাট কিছু রেস্ট্রিক্টেড মানে ক্যাটাগরিতে, রেস্ট্রিক্টেড কিছু পলিসি নিয়ে। সেটা হচ্ছে যে শুধুমাত্র মাস্টার্স যারা করবেন বা মাস্টার্স লেভেলের কোর্স যারা করবেন, প্রফেশনাল কোর্স, মাস্টার্স কোর্স, নির্দিষ্ট কিছু কোর্স যারা করবেন তাদেরকেই শুধুমাত্র মানে পরবর্তীতে গ্রাজুয়েট রুট, এটাকে বলে গ্রাজুয়েট রুটে দেওয়া হবে। এখন কথা হচ্ছে যে কনসার্ন তো অবশ্যই থাকবে। এপ্রিলে মানে নতুন স্টাইলে হয়তো নতুন ঘোষণা আসতে পারে। এটাকে একেবারে বন্ধ করার ঘোষণা আসতেছে খালেদ ভাই? হ্যাঁ, সেটাই বলতেছি যে এটাকে বন্ধ করার ঘোষণা আসতে পারে। হোম অফিস 1 মাসের সিদ্ধান্ত নিয়েও কিন্তু যে কোনো ডিসিশন বাস্তবায়ন করতে পারবে। এটা কি রেট্রোস্পেক্টিভ এফেক্ট পড়বে যারা এক্সপেকটেশন নিয়ে আজকে থেকে 1 বছর আগে পোস্ট স্টাডিতে আসছে? না, এটা ডিপেন্ড করবে স্টেটমেন্ট অফ চেঞ্জেস এর কিভাবে এটাকে মানে ড্রাফট করা হয় এটার উপরে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে নরমালি দেখা গেছে যখনই আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন ইন ডেট অফ দ্য অ্যাপ্লিকেশনে আপনি রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করেন কিনা, এটা হচ্ছে ইমিগ্রেশন রুলস এবং ইমিগ্রেশন লয়ার বেসিক প্রিন্সিপল। সো বেসিক প্রিন্সিপল হচ্ছে যে ইমিগ্রেশন রুলসে অথবা লয়ার ভিতরে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন করেন, তো এট দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন কি আপনার এই রিকোয়ারমেন্টসটা স্যাটিসফাই হয় কিনা। সো যদি বন্ধ হয়ে যায় তাহলে মানে কোনো পলিসি হোম অফিসকে তো
হোম অফিসের যে অথরিটি আছে যে কোনো একটা স্কিমকে বন্ধ করে দিতে পারে। রেট্রোস্পেক্টিভলি যারা আশা করতেছেন, আমরাও আশা করতেছি, আমরাও মনে করতেছি এটা দেওয়া উচিত। লেজিটিমেট এক্সপেকটেশন নিয়ে তারা এসেছেন, অনেকের কিন্তু হয়তো কোর্স টাইম মতো শেষ হবে না, বাট যদি এটা হয়ে যায় তাহলে কারো কিছু করার থাকবে না। আশা করতেছি এটা বন্ধ করবে না। আমার কথা হচ্ছে যে যদি স্কিল মাইগ্রেন্টদেরকে ইউকে ইউনাইটেড কিংডম অ্যাট্রাক্ট করতে চায়, তাহলে এই ধরনের পলিসিকে, এই ধরনের স্কিমকে বন্ধ করার তো কোনো জাস্টিফিকেশন নাই। একজন স্টুডেন্ট সে এখানে আসবে, এসে তার গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করবে, কমপ্লিট করার পরে সে একজন স্কিল্ড মানুষ হিসাবে মানে রূপান্তরিত হইল, সে নলেজ পাইল, সে পড়াশোনা করে, সে এদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করার মতো তার অভিজ্ঞতা অর্জন হইল। খালেদ ভাই, এই কথার মাঝখানে একটা কল নিয়ে নিই। ওকে, দর্শক, আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। Hello. ইয়েস, শুনতেছি আমরা। Hi, good evening, everyone, and thanks for answering. Thanks for this show. This is like really useful for us. I actually had two questions today that I'd like to get some opinions from Barrister Saif and Khaled, and both relates to post-study work visa. My first question is that I am doing a professional course here, and my course is not more than a year, is around 9 months. So my question is, can I apply for a post-study work visa? And if yes, what's going to be the procedure, or what kind of documents I'm going to need? Secondly, I have a friend who is currently on the student visa, but her visa is going to expire in next few days, but she hasn't got her exam results yet. So in that case, what's going to be the best way forward? Does she need to go back to her home country and apply from there, or can she stay here? And what's going to be the best way? Thank you for your call. Khaled bhai, apni dashoker question. I heard the question. Yeah, thank you. Both questions, of course, one for herself and one for her friend. There is a appendix graduate route. In that part of the immigration rules explain which qualifications would qualify for graduate route application, and one of the requirements is that you have to have either a master's degree or a professional qualification, i.e. BPTC, which is to qualify as a barrister or to become a teacher, or any other professional course. If those professional courses, normal requirement is you have to have that course for more than 12 months. However, if this is a professional course, then it can be less than 12 months. So this is okay. As long as you can qualify, you can double check with the list of the qualifications within the immigration rules, appendix graduate route. And in there, if your qualifications are there, and as long as this qualification is a professional qualification, of course, you will be eligible to apply for graduate route, regardless of whether this is more than 12 months or less than 12 months. So that's the first part of the question is answered. The second one is that if somebody cannot complete her graduation, post-graduation within the time limit, and the home office, and the university does not extend the course, but if as long as they allow you to at least complete your study, i.e. allow you to sit for your exam, then of course you can, probably from anywhere in the world, but as long as you are in the UK, you cannot overstay. So you need to, for this reason, what you need to do, you need to make an application explaining your circumstances, that why you cannot complete it, why you couldn't complete, and of course leave the matter at the hand of the Secretary of State's discretion, that to allow you further time. Of course, probably most likely
that the Secretary of State would give a decision against you, because if the Secretary of State starts exercising discretion for one student, this would open a floodgate. But at least your application, from the point of your application, your immigration status would be extended under Section 3C of the Immigration Act 1971. So this would allow you to vary your application later on. So for example, while your extension application, any kind of extension application, it can be based on your circumstances, based on any circumstance you have. It might be a spouse visa, it might be a spouse application, partner application, or any kind of application, human rights application. That's not a problem, but make sure you explain in the application your circumstances, the true circumstances, and then leave the matter at the hands of the Secretary of State. While this application is pending, remember, it has to be a valid application. So you make a valid application, pay the fees, and give the fingerprints and everything. And then while this application is pending, before the Home Secretary or the Home Office makes a decision on your extension application, could be a human rights application, and you can switch, you can vary your application to your graduate route, provided that you have got the result by then. So that shouldn't be a problem. We have done so for so many of the students, and they were successful. And that I mean, for your information and for probably your benefit, the application fees and the difference between the IHS fees, because the graduate route applications and the visas, the leave will be given for 2 years. But if you make a human rights application, that would probably you have to pay for the IHS fees for 2.5 years. So that difference would be refunded, and your application fees for the initial HR application will also be refunded. If they don't, you can ask for them to refund. So one applicant, once the application is varied under Section 3C of the Immigration Act, then only one application can stand at one time, and one fees must be taken because you have made the application before the decision of the previous application. So I hope that your caller has got the answers for the both parts of this of her questions, and of course, if there is anything else, she should seek independent legal advice. Thank you, Khaled bhai. These are very good information. I hope, my friend, you get your answer and this helps you. Khaled bhai, আমি ইকুয়েশন গুলো আসলে আমাদের আজকে টপিকের সাথে রিলেভেন্ট ছিল, তো আমি আপনার এই আনসার থেকেই একটা কোয়েশ্চেন করতে চাই, এটা দর্শকের কোয়েশ্চেনের সাথে আসলে সম্পর্কিত। খালেদ ভাই, যদি একজন স্টুডেন্ট আগে থেকেই জানেন যে আমি কমপ্লিট করতে পারবো না উইদিন দি মাই টাইম, এক্সপায়ারি টাইম, তাহলে কি 6 মাস আগে থেকে জানতেছেন স্টুডেন্ট, উনার কি কোনো স্টেপ নেওয়ার আছে যে আগে থেকেই জানি আমি কমপ্লিট করতে পারবো না এই টাইমের ভিতরে, এক্সপায়ারির আগে, তো আমার পক্ষে কি কোনো স্টেপ নেওয়ার সুযোগ আছে? প্রথম স্টেপ হচ্ছে যে ইউ নিড টু ইনফর্ম ইউর ইউনিভার্সিটি, and then you need to explain to them why you couldn't. Was it your fault? Was it university's fault? Was there any circumstances beyond your control? Then explain this to your university and try to convince them যাতে আপনাকে হয়তো 3 মাসের জন্য 6 মাসের জন্য কাজটা দেয়, যাতে you can complete your studies. If not, then of course you need to think about your grounds of making an application, so that at least you can stay within that time. আপনি at least overstay না হন। এবং so before, when you, আপনি যখন বলছেন যে আগ থেকে কি মানে প্রিপারেশন নেওয়া যেতে পারে, আগ থেকে একটাই প্রিপারেশন যে you have to be careful and you have to see the potential consequences under any circumstances, whatever the application you make. Under your circumstances, under any circumstances, you cannot be overstay. So that's the first preparation you need to make, that you cannot make yourself an overstay. The moment you make yourself an overstay, you cannot legally switch to any other category. So that's the first preparation. And previously I said, try to convince the university to give you a course. If not, of course, you make the application,
pass the qualification, and then make an application for graduate route. ওকে খালেদ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। তো আমরা যেটা দেখতেছি, আমরা ইদানিং স্টুডেন্টরা হচ্ছে যে স্বাভাবিক এই জিনিসগুলা নিয়ে আমাদের কাছে কোয়েশ্চেন রাখতেছেন, অনেক জায়গায় যাচ্ছেন। বিশেষ করে আগে যেহেতু সুযোগ ছিল, এটা তো অবভিয়াস খালেদ ভাই, যে একজন স্টুডেন্ট একটা ইউনিভার্সিটিতে একসাথে 100 জন স্টুডেন্ট একই কোর্সে আসতে পারে, অনেকেই দেখা যাইতে পারে সেম টাইমে কমপ্লিট করতে পারতেছে না, আনফরচুনেট ইভেন্ট হইতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে। কোভিড এর সময় অনেকে তো অনেক লম্বা টাইম লাগছে। হ্যাঁ, তখন দেখা যায় যে আপনি এক্সটেনশন দিচ্ছেন না ইউনিভার্সিটি, তো আপনি যেটা বললেন যে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে, সার্কামস্টেন্সেসটা এক্সপ্লেইন করার জন্য, কিন্তু তারপরে ইউনিভার্সিটি যদি রিলাক্টেন্ট থাকে। এদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলো কিন্তু আসলে পাবলিক ইউনিভার্সিটি গুলো ম্যাক্সিমাম গুলো আমার জানা মতে they are either been established or are being run as a trust or as a charity. But the way they behave towards international students, the way they charge money and then they throw them away or send them away for a minor mistake or probably for an extenuating circumstance that do not consider sympathetically, this actually do not show a credible case for an university to be a trust or to be a charity. A charitable organization should consider each and every the people who came to this country, the students who came to this country. They have been assessed in terms of their genuinity test. They have been assessed in terms of their financial ability. They have been assessed in terms of their credibility as a student, and their ability and the skills. Those have been assessed by the university itself. And then after they come to this country, if they make a mistake, I think the VC of those universities, they must have failed in something in life. Yeah. So if they fail in one subject and you do not allow them to continue their study, and for this reason, this is happening. Yeah, this has been happening for so many people. I've got clients তারা বলতেছে she is pregnant and then she cannot study, and then the university is saying we can't do anything. I mean, is this a machine university, and the university system run by a machine? They don't have any mechanism of sympathy. They don't have any mechanism of humanity there. I mean, a student who is pregnant, how can a pregnant student would continue and get the desired role? What about say for example, if any of the lecturers or the professors or the VCs or regular student from in this country, home students, if they have that circumstances, wouldn't that have been considered? That would have been considered. So there is an great deal of element of discrimination between the international students and home students, and the university should pull up their socks, consider and acknowledge this problem, deal with it sympathetically, and acknowledge it with humanity, so that they can at least stand up in the world and say UK universities, not only good universities in terms of good qualifications or good quality of education, but also in terms of considering this sympathetic situation of an individual student. Thank you, Khaled bhai. Khaled bhai, আপনাকে একটি কোয়েশ্চেন আমার, আসলে যখন আপনি বলতেছিলেন যে এই জিনিসগুলো এত স্ট্রং ওয়ার্ড ইউজ করতেছিলেন, স্বাভাবিক, কারণ স্টুডেন্টদেরকে আমরা দেখতেছি তাদের এই অবস্থাটা আমাদের চোখের সামনে। আমি একটা স্টুডেন্ট ছিলাম, ইউকে ইউনিভার্সিটি গুলোতে স্টাডি করছি, হয়তো আপনারাও করছেন। আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, যে আমরা দেখছি আমাদের টাইমে স্টুডেন্টরা, স্বাভাবিক অনেক স্টুডেন্ট দে কুডন্ট ম্যানেজ টু পাস, তারা দেখা যাচ্ছে ডেফার করতে হয়েছে, বা দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পর্যন্ত এক্সটেনশন নিচ্ছে। হঠাৎ করে সব ইউনিভার্সিটি একই পলিসি অ্যাপ্লাই করতেছে। ইজ দেয়ার এনি হিডেন পলিসি যেটা হচ্ছে যে সবাই জানে না, বা এরকম কিছু থাকতে পারে? প্রবলেম হচ্ছে জুনাদ ভাই, এখানে আসলে হোম অফিসের যে লাইসেন্স, এটা কিছু স্ট্রিক্ট রিকোয়ারমেন্টস আছে। সো এই লাইসেন্সটাকে রক্ষা করার জন্য, কারণ ইউনিভার্সিটি গুলোর ফাইন্যান্সটা কিছুটা হইলেও, বা মেইনলি হয়তো এখন ইদানিং কালে দেখা যাচ্ছে যে ডিপেন্ড করতেছে অনেক ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপরে। এখন এই লাইসেন্সটা যদি চলে যায়,
তাহলে দেখা যাবে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করা যাবে না, ওই পয়সাটা আসবে না। তো যার কারণে দেখা যাচ্ছে ওই লাইসেন্সটা রক্ষা করার জন্য হইলো, আই আন্ডারস্ট্যান্ড দেয়ার প্রেডিকমেন্ট দ্যাট ওই হোম অফিসের স্ট্রিক্ট লাইসেন্স পলিসি গুলো, রুলস রেগুলেশনস গুলো মেনটেন করতে গিয়ে অনেক সময় তারা এটা করতে পারতেছে না। বাট ইফ all universities explain their situation to the home office, these are public universities, that's not Mickey Mouse University, they're good university, world class universities. Exactly. Yeah, if they can explain their situation to the home office, there is no way. Home office is an institute to maintain the immigration policy of this country, and looking at, I mean, bearing in mind hindsight the financial benefit of this country and the universities. Of course, home office is run by the human as well. So if they can explain this situation to the home office, I do not think their স্পন্সর লাইসেন্স চলে যাবে। সো ইউনিভার্সিটি গুলো বর্তমানে যে পলিসি গুলো রান করতেছে, এটাগুলো হচ্ছে তারা ভয়ে আছে, স্কেয়ার্ড আছে যে কোনো সময় আমাদের লাইসেন্স চলে যাবে। হোম অফিস যদি আমাদের লাইসেন্স চলে যায়, দুই এক ইউনিভার্সিটির গেছে, বাট দুই এক ইউনিভার্সিটির যদি যায়, এটা কোনো নর্ম হয় না। এটা আগে কলেজগুলো রেগুলার যেত, কিন্তু ইউনিভার্সিটি ভেরি রেয়ার। ইউনিভার্সিটির কমপ্লায়েন্স এন্ড ইউনিভার্সিটির রুলস এগুলো স্ট্রিক্টলি এডহিয়ার করা হয়, তার কারণেই তো হচ্ছে এটা ইউনিভার্সিটি। সো আমার মনে হয় যে হোম অফিসের স্ট্রিক্ট পলিসির কারণে ইউনিভার্সিটি কিছু ইনহিউম্যান আচরণ করার চেষ্টা করে। আর বাট আমি মনে করি যে যদি ইউনিভার্সিটিগুলো তাদের ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের সার্কামস্টেন্সটাকে এক্সপ্লেইন করে হোম অফিসকে জানায়, আই ডু নট থিঙ্ক হোম অফিস উইল বি দ্য ইনহিউম্যান। আর হোম অফিস তো স্বাভাবিকভাবেই, ইউনিভার্সিটি যদি স্টুডেন্টকে রেসপেক্ট করে না, তাহলে হোম অফিস তো রেসপেক্ট করবেই না। ইউনিভার্সিটির যে ইনফরমেশন অনুযায়ী স্টুডেন্টের লিভটাকে কাটেল করে দেবে। খালেদ ভাই, থ্যাংক ইউ। আপনার তো একই সাথে যেহেতু এই প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করতেছে, আমি মনে করি যে একই সাথে আরেকটা কনসার্ন যদি আপনার সামনে তুলে ধরি, আশা করি আপনার কাছ থেকে আমরা আনসার পাবো। এইখানে স্টুডেন্টরা যেভাবে হচ্ছে যে এক্সটেনশনটা পাচ্ছে না, একই টাইমে ইউনিভার্সিটি থেকে আমরা শুনতেছি যে টিচাররা ক্লাসে যাচ্ছে কিন্তু পুরো ক্লাস ফাঁকা। 2022-তে এই প্রবলেমটা হচ্ছে। তো মনে করেন কি এই যে ইউনিভার্সিটি ক্লাস ফাঁকা, কারণ তারা আবার স্টুডেন্টদেরকে নিয়ে আসছে, প্রতিটা এনরোলমেন্ট করাইছে, জানুয়ারি সেশন, সেপ্টেম্বর সেশন। আবার দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা পড়ালেখা করতেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এরা আবার পাচ্ছে না এক্সটেনশন, পিএসডব্লিউ নিয়ে তাদের সংশয়। তো আপনি কি মনে করেন এই অবস্থায় ইউকে ইউনিভার্সিটিজ ইন ফিউচার স্টুডেন্ট অ্যাট্রাক্ট করতে পারবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট? না, ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা যাচ্ছে না, এটা তো ইউনিভার্সিটির কোনো মানে ভুল না, এটা হচ্ছে স্টুডেন্টদের ভুল। বাট ইউনিভার্সিটি অ্যাসেস করা দরকার, কেন স্টুডেন্ট যাচ্ছে না, আমার পড়াশোনার মানে কোয়ালিটি কি ভালো না, আমি কি এনজয়েবল করতে পারতেছি না, অথবা স্টুডেন্টদের কি কোনো সমস্যা আছে কিনা। আফটার কোভিড রেজিম অথবা কোভিড এর পরবর্তীতে এখন তো মানে জুমের মাধ্যমে, তারপরে টিমের মাধ্যমে কোর্স গুলো অনেক ইউনিভার্সিটি, এবং সামনে দিতে আমি মনে করতেছি 5-6 ইয়ার্স পরে মানে ইউনিভার্সিটির বড় বড় বিল্ডিং গুলো আর কাজে লাগবে না, ওইগুলো অন্য প্লেয়ার আছে এখানে। আমি আপনাকে যদি বলে দিই খালেদ ভাই, যে টায়ার 4 একজন স্টুডেন্ট যখন এইখানে আসেন, আসার পরে দেখতেছে এর থেকেও সহজতর উপায় এখানে আছে। এজ এন ইমিগ্রেন্ট সে কাজও করতে পারতেছে যদি স্কিল ওয়ার্কারে সুইচ করে ফেলে। তখন দেখা যায় যে স্টুডেন্টরা, অনেক স্টুডেন্টরাই আমরা দেখতেছি তারা রানিং স্টুডেন্ট থাকা অবস্থায় স্কিল ওয়ার্কারে সুইচ করে ফেলতেছে। এটিও কি একটি রিজন যে ক্লাসরুম ফাঁকা? ইট কুড বি এ রিজন, বাট স্কিল ওয়ার্কারে তো যত পরিমাণে স্টুডেন্ট আসছে, তত পরিমাণে তো স্কিল ওয়ার্কারে যাচ্ছে না বা অন্য কোনো ক্যাটাগরিতে যাচ্ছে না। আপনি হয়তো বাংলাদেশি স্টুডেন্টদের হিসাবে চিন্তা করেন, বাট এখানে কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট আসে নাই, এখানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট আসছে। সো সুইচ করার রেশিওটা এত বেশি না যতটুকু আমরা মনে করতেছি, এটা বাস্তবিকলি। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে ইউনিভার্সিটি যে কোর্সগুলো, এই কোর্সগুলো যখন তারা চুজ করছে, তখন এই কোর্সগুলো যখন চুজ করছে তারা অনেক এনথুজিয়াজম নিয়ে চুজ করছে, কিন্তু এখানে এসে যখন বাস্তব লাইফে পড়ছে,
তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, ফ্যামিলি মেম্বাররা দিতেছেন অথবা অন্য স্টুডেন্টরা দিতেছেন অথবা যারা পড়াশোনা করছে এই সাবজেক্টে এরা দিতেছেন যে এটা দিয়ে তুমি লাইফে কোনো কিছু করতে পারবে না। তো এইটার থেকে অনেকেই ডিসকারেজ হয়ে যাচ্ছে, এটার থেকে মনে করতেছে না এই কোর্সটা করে তো আমার লাভ নাই, এর চেয়ে আমি দেখি অন্য কোনো পর্যায়ে যেতে পারি কিনা। ওকে, আমাদের কাছে যখন অ্যাডভাইসের জন্য আসে আমরা অ্যাটলিস্ট বলি যে আপনি আপনার কোর্সটা কমপ্লিট করেন। আপনি যদি অ্যাটলিস্ট কোর্সটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার স্কিল ওয়ার্কারে যান, আপনার যদি সিচুয়েশন অ্যারাইজ করে আপনি অ্যাসাইলামে যান, যেখানেই যান আপনি কোর্সটা কমপ্লিট করেন। যদি কোর্সটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ লাইফের জন্য এটা একটা অ্যাচিভমেন্ট হবে এবং ইউটিলাইজ করতে পারবেন। আবার অনেককে যারা একদম কোর্সে বান্ডন করে দিয়েছে আমি বলি যে অ্যাটলিস্ট স্কিলস একটা কোর্স, স্কিলড কোর্সের ব্যবস্থা করেন। যদি প্রশ্নটা হচ্ছে যে আপনার প্রশ্ন হচ্ছে যে ইউনিভার্সিটি গুলো কেন সাফার করতেছে, ক্লাসের স্টুডেন্ট নাই। কয়েকটা কারণের একটা কারণ হচ্ছে সুইচ করা, আরেকটা কারণ হচ্ছে ইউনিভার্সিটি গুলো কিন্তু এই সাবজেক্ট গুলো রান করতেছে কিন্তু এই সাবজেক্ট গুলোর প্র্যাকটিক্যালিটি বুঝাইতে পারতেছে না, অথবা আসলেই কিন্তু এগুলোর প্র্যাকটিক্যাল লাইফে তেমন কোনো ইউটিলিটি নাই। হ্যাঁ, নলেজের জন্য হয়তো আছে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এটা কোনো মানে কাজে দিতেছে না, এটা একটা। আরেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে ওই স্টুডেন্টের ইন্টেনশন। মানুষ তার স্বপ্ন মাঝে মধ্যে চেঞ্জ করে ফেলে। মানুষ একটা স্বপ্ন নিয়ে আসে, আরেকটা স্বপ্নে, আর এনভায়রনমেন্টের কারণে আরেকটা স্বপ্নে চলে যায়। তখন দেখা যায় যে এটা ডিপেন্ড করতেছে কোন ধরনের স্টুডেন্ট, কি স্বপ্ন নিয়ে আসছিল, তার স্বপ্ন কেন চেঞ্জ হইলো। এগুলোর কারণে অনেকেই ক্লাসে যাচ্ছে না। বাট মানে ক্লাসে যদি নাও যায়, একদিন দুই দিন ক্লাস করার পরেও তো ইউনিভার্সিটি গুলো ফুল ফিজ নিয়ে যাচ্ছে এনিওয়ে। বাট তারা যেটা উচিত, ওকে, স্টুডেন্টদেরকে সিম্পেথেটিক্যালি কনসিডার করে এনজয়েবল কোর্স করা, লেকচারারদেরকে ভালো ইকুইপমেন্ট দিয়ে তাদেরকে ফুললি স্কিলড ইকুইপ করা, এবং ডাইরেক্ট স্টুডেন্টের ক্লাসরুম মানে স্টাডির থেকে যদি সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট ওই ডিস্টেন্স লার্নিং এ যেগুলো ধরেন জুমের মাধ্যমে, টিমের মাধ্যমে যাতে জয়েন করতে পারে, এই ধরনের ইউনিভার্সিটি গুলো এনকারেজমেন্ট ওইদিকে চলে যাওয়া উচিত। আদারওয়াইজ ইভেন হোম স্টুডেন্টরাও কিন্তু মানে ক্লাসে যাওয়া মানে যেটা এখন অনীহা প্রকাশ করতেছে বিকজ অফ দিস কাইন্ড অফ মডার্ন চ্যানেলস অফ ফ্যাসিলিটিস। জি খালেদ ভাই, ধন্যবাদ। খালেদ ভাই, আজকে প্রোগ্রামটা আমরা বেশি লম্বা করবো না, তবে একটা কোয়েশ্চেন আমি শেষে দিয়ে করতে চাই। একটা স্টুডেন্ট, আপনি যেটা বললেন যে স্টুডেন্টদের না যাওয়ার কারণে ইউনিভার্সিটি সাফার করতেছে, হ্যাঁ ইউনিভার্সিটি সাফার করতেছে এই কারণেই, কারণ ইউনিভার্সিটি তো পুরা তাকে যে কাজটা ইস্যু করা হয়েছে এটা কিন্তু পুরা লেংথের জন্য ইস্যু করা হয়েছে। তো দেখা যায় যে তাদের একটা টার্গেট থাকে, টার্গেটেড মানুষগুলো দেখা যায় যে যখন ক্লাস অ্যাটেন্ড করে না স্বাভাবিক এমটি পড়ে থাকে। তো আমি এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে অনেকে দেখা যায় যে 1 বছরের ফুল ফিটা দিচ্ছে ওরা, কিন্তু তাকে যে ভিসাটা ইস্যু করা হয়েছে এটা কিন্তু 4 বছরের করা হয়েছে, ফর এক্সাম্পল আন্ডারগ্রেডদের জন্য। এখন সে 1 বছরের পরে আর ইনরোল করলো না, ইউনিভার্সিটি কন্টিনিউ করলো না, ইউনিভার্সিটিও তাকে টার্মিনেশন লেটার দিয়ে দিল, যেটা যে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। ওরা বলে দেয় যে উই উইল লেট দি হোম অফিস নো যে আমরা তোমার স্পন্সরটা উইথড্র করলাম। এই ক্ষেত্রে বাকি যে 3টা বছর তার লিভ কন্টিনিউ করতেছে, তার যে 3টা বছরের ভিসা বাকি আছে তার হাতে, এই টাইমটাই কি সেইখানে মানে যে থাকতেছে, তার রাইট গুলা উপভোগ করতেছে, এটা কি কতটুকু বৈধ মনে করেন, আর কতটুকু এটা নিয়ে আপনার কি বলার আছে? এটা বৈধতা আসলে তো মানে ডিপেন্ড করবে যে ল্যান্ডে আমরা আছি ওই ল্যান্ডের আইন কি বলে, ওইটাকে বৈধ অবৈধ। এথিক্যাল বৈধতা অবৈধতা, দিস ইজ এ ভেরি সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। হোম অফিসের নিয়ম অনুযায়ী যদি ইউনিভার্সিটি একজন স্টুডেন্টকে উইথড্র করে স্পন্সরশিপ, তাহলে ইউনিভার্সিটি হোম অফিসকে রিপোর্ট করে বলবে যে আমার এই স্টুডেন্ট 1 বছর পরে অথবা 6 মাস পরে আর আমাদের সাথে যোগাযোগ নাই, আমরা তার স্পন্সরশিপ অ্যাবান্ডন করে দিয়েছি, স্পন্সরশিপ উইথড্র করে ফেলছি। সো এই ক্ষেত্রে হোম অফিসের দায়িত্ব হচ্ছে যে হোম অফিস উইল নোটিফাই দি স্টুডেন্ট যে তোমার স্পন্সর তোমাকে উইথড্র করে ফেলছে, তোমার আর স্পন্সরশিপ নাই, তাহলে তুমি ইয়ে করো, তোমার ভিসাটাকে আমরা অথবা লিভটাকে আমরা 60 দিনে নিয়ে আসতেছি। এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি তার ভিসা আর যেদিন হোম অফিস ডিসিশন দেওয়ার সময় যদি দেখে
যে তার ভিসা 60 দিনও নাই, 50 দিন আছে অথবা 49 দিন আছে, তাইলে আর কাটিল করবেন, অটোমেটিকই এটা কাটিল হয়ে যাবে, কারণ তার ভিসা তো শেষই হয়ে যাবে। ওকে, সো অথবা ওই যেদিন তার শেষ হবে ওই দিন পর্যন্তই তার ভিসা। আদারওয়াইজ 4 বছর আছে, 1 বছর আছে, 3 বছর আছে, তারা 60 দিনে নিয়ে আসবে। 60 দিনের মধ্যে তারা বলবে যে you either leave within this 60 days so that you don't become an overstayer or you switch to another category. সো নিয়ম মতো হচ্ছে যতদিন পর্যন্ত না হোম অফিস, ইউনিভার্সিটি ইনফরমেশন দিলেও যতদিন পর্যন্ত না হোম অফিস এই কার্টেলমেন্ট ডিসিশন দিছে, এবং কার্টেলমেন্ট ডিসিশনটা হোম অফিসের ফাইলে রাখলে হবে না, কার্টেলমেন্ট ডিসিশনটা হোম অফিস অ্যাপ্লিক্যান্টকে সার্ভ করতে হবে। কারণ অনেক অ্যাপ্লিক্যান্টে, অনেক স্টুডেন্টে তার ইউনিভার্সিটির অথবা এজেন্টের ইমেল অ্যাড্রেস দিয়ে আসছেন, ইউনিভার্সিটির অ্যাড্রেস দিয়ে আসছেন। এই ক্ষেত্রে সবাইকে বলবো এদেশে আসার পরে আপনার ইমেইল অ্যাড্রেস এবং আপনার মেইলিং অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেসটাকে আপডেট করুন। হোম অফিসের একটা লিংক আছে গুগলে, ওই লিংক ইউজ করে আপনি আপ টু ডেট করেন, যখন হোম অফিস অ্যাটলিস্ট আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আপনি যদি এটা আপ টু ডেট করে ফেলেন আর ধরেন হোম অফিস মিস্টেক করে আপনার ইউনিভার্সিটিতে ওই ডিসিশনটা পাঠায় দিল, আর 1 বছর পরে খবর পাওয়া গেল যে ইউনিভার্সিটিতে তারা পাঠায় দিছে, কিন্তু আপনার কাছে প্রমাণ আছে আপনি অলরেডি হোম অফিসে আপনার অ্যাড্রেস আপডেট করে ফেলছেন, তাহলে হোম অফিসের ওই সার্ভিসটা ইফেক্টিভ হবে না, আপনাকে আবার নতুন করে তারা সার্ভিস দিতে হবে। সো well, বৈধতা in the eyes of law, as long as home office do not curtail the leave, they are legal in this country. থ্যাংক ইউ খালেদ ভাই, থ্যাংক ইউ। আজকে আপনার কাছ থেকে আমরা অনেক প্রশ্ন এবং অনেক জিনিস জানলাম, যেটা হচ্ছে যে আশা করি আমার এবং আমার দর্শকদের জন্য অনেক উপকারী হবে। দর্শক, আজকে আমরা আমাদের লিগ্যাল রাইট শোতে একেবারে শেষের দিকে চলে আসছি। আমি আমাদের দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করবো। আমি খালেদ ভাইকে বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। Okay, thank you, Junaid bhai. Of course, this is the first show of the year 2023. Inshallah, we'll have plenty more episodes of this legal rights show. We will enjoy together. Please do call us on the number, of course, and then please do share this the video of this show so that others can get benefit. And of course, please do seek independent legal advice from an independent lawyer before you take any step based on the information you receive tonight on in every other show. Thank you so much. দর্শক ধন্যবাদ খালেদ ভাই। দর্শক ধন্যবাদ আজকে আমাদের সাথে আপনারা পুরো প্রোগ্রাম জুড়ে থাকার জন্য। আশা করি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আপনারা আমাদের লাইভ অনুষ্ঠানে LB24 এর পেজে থেকে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন, আমাদের প্রোগ্রাম দেখবেন এবং আপনার পরিচিতদেরকে তাদের যে কোনো আইনি জিজ্ঞাসার জন্য আমাদের প্রোগ্রামটাকে শেয়ার করবেন। আপনাদের সবাইকে নতুন বছর আবারও অভিনন্দন জানিয়ে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করতেছি। গুড বাই।